সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন দেশে আর এক ফোঁটাও পেট্রোল বা ডিজেল নেই, কি হবে? সব গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, বাজার দোকান স্তব্ধ। আপনারা ভাবছেন পেট্রোলের দাম তো এমনিতেই সেঞ্চুরি পার করেছে, তার ওপর আবার যুদ্ধের কালো মেঘ। কিন্তু জানেন কি, আজকের দিনে দাঁড়িয়ে যদি বাইরে থেকে এক ফোঁটাও তেল দেশে না ঢোকে, তাও আমাদের কাছে ঠিক ৭৪ দিনের জ্বালানি মজুত রয়েছে। আর এই চরম সংকটের মাঝেও ভারত সরকার এমন এক জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক খেলেছে, যার ফলে আমেরিকাও আজ ভারতের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। জানতে চান কিভাবে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল এক্সপার্ট, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিওটিক্যাল। আজকের দিনে পেট্রোল পাম্পে গেলেই আমাদের বুকটা ছ্যাঁক করে ওঠে। তেলের দাম বেড়েই চলেছে, কিন্তু একজন সচেতন ভারতীয় হিসেবে আমাদের শুধু রাগ করলে চলবে না, বুঝতে হবে এর পেছনে আসল রাজনীতি আর অর্থনীতিটা কি। আজ আমরা এই ভিডিওতে একদম ডেটা আর প্রমাণের ভিত্তিতে আলোচনা করব কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, দেশে আর কতদিনের জ্বালানি মজুত আছে, এবং ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা কি। বন্ধুরা, এই ধরনের গভীর জিওপলিটিক্যাল তথ্য যা সরাসরি আপনার পকেট এবং দেশের ভবিষ্যতের সাথে জড়িত, তা সবার জানা উচিত। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন বা একটা ফলো আমাকে আরো বেশি তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। চলুন শুরু করি। সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে এত বিশাল জনসংখ্যার এই দেশে আমাদের ঠিক কতটা পেট্রোলিয়াম প্রোডাক্ট লাগে। পেট্রোলিয়াম প্রোডাক্ট বলতে শুধু গাড়ির পেট্রোল বা ডিজেল বোঝায় না, রান্নার গ্যাস, জেনারেটর, এমনকি চাষের জমিতে পাম্প চালানোর জন্য ডিজেলও এর মধ্যে পড়ে। আগের বছরের ডেটা অনুযায়ী আমাদের দেশে বছরে প্রায় 243.2 MMT অর্থাৎ মিলিয়ন মেট্রিক টনস পেট্রোলিয়াম প্রোডাক্টের প্রয়োজন হয়। আপনাদের একটা উদাহরণ দিই, 2015 সালের দিকে এই চাহিদা ছিল 182 MMT। গত 10 বছরে দেশে যে হারে গাড়ি বেড়েছে এবং মানুষ কাঠের উনুন ছেড়ে গ্যাসের শিফট করেছে, তাতে এই চাহিদা তো 364 MMT হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা 243-এ আটকে আছি কিভাবে? এর সব থেকে বড় কারণ হলো ইলেকট্রিক ভেহিকল এবং সোলার এনার্জি। প্রচুর মানুষ টোটো, ইলেকট্রিক স্কুটার ব্যবহার করা শুরু করেছেন, যার ফলে তেলের ওপর চাপ কিছুটা হলেও কমেছে। তা সত্ত্বেও আমাদের চাহিদা বিশাল। আর দুঃখের বিষয় হলো এই বিশাল চাহিদার মাত্র 11.3% আমরা দেশে উৎপাদন করি। বাকি 88.7% আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এবার আসি আসল প্রশ্নে, তেলের দাম কেন বাড়ছে? এর পেছনে দুটো বড় কারণ আছে। প্রথম কারণ, জিওপলিটিক্স এবং যুদ্ধের প্রভাব। আপনারা অনেকেই জানেন আমাদের তেলের একটা বড় অংশ আসতো গালফ বা আরব দেশগুলো থেকে, স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু ইরান ও আমেরিকার মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরে এই সাপ্লাই চেন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইকোনমিক্সের সোজা হিসেব হলো, যখনই বাজারে জিনিসের সাপ্লাই কমে যায় তার দাম বেড়ে যায়। যুদ্ধের আগে যে অপরিশোধিত তেলের দাম ছিল $60 থেকে $65 প্রতি ব্যারেল, সেটা এখন বেড়ে প্রায় $110 প্রতি ব্যারেল হয়ে গেছে, অর্থাৎ প্রায় ডাবল। দ্বিতীয় কারণ, রুপির পতন। এটা অনেকেই খেয়াল করেন না, আমরা তো বিদেশ থেকে তেল কিনে ডলারে পেমেন্ট করি। ধরে নিন তেলের দাম বাড়েনি, $100ই আছে। কিছুদিন আগেও $100 কিনতে আমাদের 90 টাকা দরে 9,000 টাকা খরচ করতে হতো, কিন্তু এখন ডলারের দাম বেড়ে 96 টাকা হয়ে গেছে। অর্থাৎ একই পরিমাণ তেলের জন্য আমাদের 9,600 টাকা দিতে হচ্ছে। এই যে প্রতি ব্যারেলে 600 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, এর প্রভাব তো সরাসরি সাধারণ মানুষের পকেটেই পড়বে, তাই না? আপনারা ভাবছেন যুদ্ধ মিটলেই হয়তো দাম কমবে, না। কারণ তেলের যে ইনফ্রাস্ট্রাকচার বা সাপ্লাই চেইন নষ্ট হয়েছে তা রাতারাতি ঠিক হওয়া সম্ভব নয়। অর্থাৎ অদূর ভবিষ্যতে তেলের দাম কমার কোনো ম্যাজিক নেই। তাহলে
তাহলে কি আমরা এভাবেই বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকবো? একদমই না। ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। দেশে তেল খোঁজার কাজ কোন পর্যায়ে রয়েছে? বঙ্গোপসাগরের আশেপাশে এই মুহূর্তে ডেটা কালেকশন বা ম্যাপিং এর কাজ চলছে। আন্দামানে সমুদ্রের 5,000 মিটার গভীরে পাইপ বসিয়ে 100টারও বেশি টেস্টিং অয়েল বা ক্রুড অয়েল বানানো হচ্ছে। রাজস্থানের দন্ডেওয়ালাতেও তেল পাওয়া গেছে। এখন দেখা হচ্ছে সেটা তোলা লাভজনক হবে কিনা। অন্ধ্রপ্রদেশে গত 7ই জানুয়ারি 2024 থেকে প্রতিদিন 45,000 ব্যারেল তেল তোলা শুরু হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের অশোকনগরেও কিন্তু তেল তোলার সমস্ত সেটআপ রেডি। শুধু রাজ্য ও কেন্দ্রীয় আমলাতান্ত্রিক জটিলতায় সেটা আটকে আছে, যা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। আর কতদিনের তেল মজুত আছে? আপনাদের মনে নিশ্চয়ই ভয় কাজ করছে। যদি যুদ্ধ বাড়ে, তেল আসা বন্ধ হয়ে যায়, ভয় পাবেন না। ভারত সরকারের কাছে এই মুহূর্তে মোট 74 দিনের জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে 9.5 দিনের তেল রয়েছে স্ট্র্যাটেজিক রিজার্ভে, যা চরম বিপদের সময় শুধু দেশের মিলিটারি বা এমার্জেন্সি সার্ভিসের জন্য খোলা হবে। আর বাকি 64.5 দিনের তেল আমাদের সাপ্লাই চেইন, রিফাইনারি বা পেট্রোল পাম্পগুলোতে মজুত আছে। তাই প্যানিক করার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। এ তো গেল দেশের ভেতরের কথা, কিন্তু বাইরে ভারত এমন একটা চাল চেলেছে যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। পৃথিবীর 17% তেলের রিজার্ভ রয়েছে ভেনিজুয়েলাতে। এতদিন আমেরিকার স্যাংশন থাকায় ভারত সেখান থেকে তেল কিনতে পারতো না, কিন্তু সম্প্রতি আমেরিকার ভেনিজুয়েলাকে কার্যত নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। কিন্তু এখানেই আমেরিকার সবচেয়ে বড় বিপদ। ভেনিজুয়েলার তেল খুব গাঢ় এবং মোটা। পৃথিবীর খুব কম দেশের কাছেই একে রিফাইন বা শোধন করার প্রযুক্তি রয়েছে। আর জানেন সেই প্রযুক্তি কার কাছে আছে? আমাদের ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে। গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্সের রিফাইনারি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই গাঢ় তেল খুব সহজে প্রসেস করা যায়। আমেরিকা পড়ে গেছে ফাপড়ে। তাদের বিদেশ মন্ত্রী ভারতে এসে ডিল করে গেছেন। ভারত সুযোগ বুঝে এই তেল মাত্র $51 প্রতি ব্যারেল কেনা শুরু করেছে, যেখানে গ্লোবাল মার্কেটের দাম $110। ভাবুন একবার ভারতের ডিপ্লোম্যাসি, রাশিয়া হোক বা ভেনিজুয়েলা, ভারত সবসময় স্পষ্ট করে দিয়েছে যেখান থেকে দেশের মানুষের জন্য সস্তায় তেল পাবো, আমরা সেখান থেকেই নেব। আপনারা যারা ব্যবসায়ীদের গালাগাল দেন, একবার ভাবুন আজ যদি রিলায়েন্স ওই রিফাইনারিটা না থাকতো, তাহলে আজ আপনার পাড়ায় পেট্রোলের দাম 113 টাকার বদলে 213 টাকা হয়ে যেত। অনেকেই বলেন সরকার ট্যাক্স কমাচ্ছে না কেন? চলুন হিসেবটা মিলিয়ে দিই। কলকাতায় যদি পেট্রোলের দাম 113 টাকা 51 পয়সা হয়, তার বেস প্রাইস 61 টাকা 50 পয়সা, যেটা রিফাইনারি নেয়। ট্রান্সপোর্ট খরচ 25 পয়সা। কেন্দ্রীয় সরকার প্রতি লিটারে নেয় 11 টাকা 90 পয়সা, যে টাকা দিয়ে আন্দামানে তেল খোঁজার কাজ চলছে। ডিলার লাভ রাখে 3 টাকা 90 পয়সা, আর রাজ্য সরকার প্রতি লিটার থেকে নেয় প্রায় 26 টাকা, যে টাকা দিয়ে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলে। সরকার চাইলে দাম কমাতে পারে, কিন্তু তার জন্য দেশের চারিদিকে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ কোটি টাকার কালো টাকা উদ্ধার করা প্রয়োজন, যা দিয়ে সরকার দেশের কাজ চালাতে পারে এবং তেলের ট্যাক্স কমাতে পারে। বন্ধুরা, এই পেট্রোল ডিজেলের সংকট আমাদের জন্য এক অর্থে আশীর্বাদ। কেন জানেন? ভারত প্রতি বছর শুধু বিদেশ থেকে তেল কিনতেই $200 বিলিয়ন খরচ করে। এই বিপুল পরিমাণ টাকা দিয়ে মাত্র 1 বছরে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের সম্পূর্ণ ঋণ দুবার শোধ করে দেওয়া যায়। তেলের দাম বাড়ার কারণে মানুষ এখন বাধ্য হয়ে ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুঁকেছে। আগে মানুষ ইভি নিয়ে মজা করত, এখন স্টেশনের বাইরেও ইভি দাঁড়িয়ে থাকে। এর ফলে বড় বড় কোম্পানি ইভিতে ইনভেস্ট করবে, চার্জিং স্টেশন বাড়বে। যে কাজটা হতে 50 বছর লাগতো, সেটা আগামী 5 বছরেই হয়ে যাবে। আর যেদিন আমরা পুরোপুরি ইভিতে শিফট করতে পারবো, সেদিন ভারতকে আর জ্বালানির জন্য বিশ্বের কারো কাছে হাত পাততে হবে না। ভারত প্রকৃত অর্থেই আত্মনির্ভর হবে।
আজকের এই ভিডিও থেকে আমরা বুঝলাম জিওপলিটিক্সের খেলায় ভারত এখন আর পিছিয়ে নেই। সাময়িক সমস্যা হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকেই এগোচ্ছি। বন্ধুরা, এই তত্ত্বগুলো তৈরি করতে প্রচুর পড়াশোনা আর রিসার্চ করতে হয়। যদি আপনাদের মনে হয় জিওটিক্যালের এই ভিডিও থেকে আপনারা দেশের সত্যিকারের পরিস্থিতি বুঝতে পেরেছেন, তাহলে এই ভিডিওটি আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধবদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে প্রচুর প্রচার করুন, প্রচুর শেয়ার করুন। সবাইকে জানতে দিন আমাদের দেশের আসল ক্ষমতা। ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানান আপনি কি পেট্রোল গাড়ির বদলে খুব তাড়াতাড়ি ইভি কেনার কথা ভাবছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার কাল পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।